মনে হচ্ছিল যে তাড়াহুড়া করছে, তাদের ঈদের জামাত মিস হয়ে যাবে, মানে পুরা একদম হজবরল অবস্থা হয়েছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এরকম কোনো বোলার 4 ওভার বোলিং করে 21টা ডট দিতে পারেনি। ওয়ার্ল্ড কাপের স্টোরিতে এটা আজীবন লেখা থাকবে। খাপে খাপ চোখের সামনে দেখা যাচ্ছে যে কিরকম একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছে। আইপিএল এর রিদমটাই আসলে মুস্তাফিজ এবার টি-20 ওয়ার্ল্ড কাপে দেখাচ্ছেন। ঈদ মোবারক। আমাদের মুখের চৌড়া হাসি দেখি হয়তো বা বুঝতে পারছেন যে বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতে সুপার হিট নিশ্চিত করেছে। এই ম্যাচটাতে 21 রানে জিতেছে বাংলাদেশ। এর ফলে আসলে সুপার হিটে যাওয়ার পথে কোনো সমীকরণ আসলে পাড়ি দিতে হয়নি, ডিরেক্ট বাংলাদেশ সুপার হিটে চলে গেছে। এই ম্যাচটা নিয়ে আলোচনার জন্য আমি সৈয়দ সামি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। ঈদ মোবারক। ঈদ মোবারক সামি, ঈদ মোবারক সকলকে। দুর্দান্ত, মানে আমরা তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম যে ঈদের সকালটা না আমাদের মাটি হয়ে যায়, কারণ প্রথমে বাংলাদেশ আসলে যেভাবে উইকেটটা হারাচ্ছিল মনে হচ্ছিল যে ওরা করছে, তাদের ঈদের জামাত মিস হয়ে যাবে, মানে পুরা একদম হজবরল অবস্থা হয়েছিল। আমরা বোলিং আক্রমণটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ যেভাবে আসলে বোলিং স্পেলটা, বিশেষ করে তানজিম হাসান সাকিব টানা 4টা ওভার বল করেছেন, মাত্র 7টা রান খরচা করেছেন, 4টা উইকেট নিয়েছেন, তার মধ্যে 21টা ডট। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এরকম কোনো বোলার 4 ওভার বোলিং করে 21টা ডট দিতে পারেনি। তার এই বোলিংটা কেমন দেখছেন? আপনি 106 রান যখন ডিফেন্ড করবেন তখন আসলে আপনার মেইন বোলারদের কাছ থেকে এরকমই একটা পারফরমেন্স দরকার। মানে 106 রান যখন বাংলাদেশ নেপালকে টার্গেট দিয়েছে তখন কিন্তু মনে হচ্ছিল যে নেপাল হয়তো যেভাবে তাদের স্পিরিটেড গেম খেলছে তারা হয়তো একটু সহজে উঠতে যাবে এবং আমরা বিপদে পড়ে যাব। কিন্তু তানজিম হাসান সাকিব মানে পুরা ওয়ার্ল্ড কাপ জুড়ে তিনি পুরো ইমপ্রেসিভ পারফরমেন্স করছেন। আজকে তিনি যেই স্পেলটা করেছেন, মানে ওয়ার্ল্ড কাপের স্টোরিতে এটা আজীবন লেখা থাকবে। কারণ আপনি রেকর্ড তো করেছেন 21টা ডট বল 24 বলে, তার মধ্যে আবার 2টা মেড ইন ওভার নিয়ে, 2টা মেরিন ওভার। দেখুন 21টা ডট বল, নেপাল হেরেছে 21 রানে। সো মানে ইম্প্যাক্টটা একদম খাপে খাপ চোখের সামনে দেখা যাচ্ছে যে কীরকম একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছে। বাংলাদেশের বাকি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান 3টি উইকেট নিয়েছেন, তাছাড়া সাকিব আল হাসান নিয়েছেন 2টি উইকেট, লাস্ট 2 বলে টানা 2টি উইকেট নিয়েছেন। সামনের ম্যাচে হ্যাট্রিক চান্স, হ্যাঁ সামনের ম্যাচে আসলে হ্যাট্রিক চান্স আছে সাকিবের। বাংলাদেশ যেভাবে বোলিং আক্রমণটা করেছে শুরুর দিকে চেপে ধরার কারণে নেপাল আসলে এতটা ফ্রিলি খেলতে পারেনি। তবে 5টা উইকেট পড়ে যাওয়ার পরে দিবঞ্জিত সিং আইরে এবং তাদের আরেকজন ব্যাটার তারা অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। কুশাল মালদা খুব, তারা 50 রানের একটা পার্টনারশিপ করেছে। এই যে পাঁচ উইকেট চলে যাওয়ার পর তারা কিন্তু সেট হয়ে গেছিল যে 50 রানের পার্টনারশিপ মিডলে। এই দীপেন্দ্র সিং আইরি ইনি কিন্তু 6 বলে 6টি ছক্কা মারার রেকর্ড আছে তার ফার্স্টে সেঞ্চুরি হওয়ার রেকর্ড আছে। সো টি-20তে তারা আরেকটু সেট থাকলে তারা যেভাবে তারা কিন্তু এই রানটা করে ফেলতে পারতো। কিন্তু আমি এখানে ক্রেডিট দেব মুস্তাফিজুর রহমানকে। উনি ডেথ ওভারে শেষের দিকে এসে যেই স্পেলগুলো করছেন, ওনার ইকোনমি এই ওয়ার্ল্ড কাপে 3 পয়েন্ট সামথিং। সো মানে আইপিএল খেলে এসে মানে এইরকম পারফরমেন্সই আসলে আইপিএল এর রিদমটাই আসলে মুস্তাফিজ এবার টি-20 ওয়ার্ল্ড কাপে দেখাচ্ছেন। আজকের আপনি পিচের কন্ডিশন যদি দেখেন, পিচের কন্ডিশন কিন্তু অনেকটাই মানে মিরপুরের চেয়েও আরও ছিল, টার্নিং ছিল, লো ছিল, যেই কারণে। তবে ভালো কিন্তু সুইংও পেয়েছেন। হ্যাঁ, সাকিব কিন্তু শুরু থেকে সুইং পাচ্ছিলেন, এটারই ফায়দা তুলেছেন। নেপালের সকল বলাররাই কিন্তু মানে সুইংয়ের জন্যই কিন্তু খেলতে পারছিলেন না। মানে বাংলাদেশের ব্যাটারদের তো টপ অর্ডারদের তাড়াহুড়ার একটা বিষয় ছিল, বা আরও সেট হয়ে খেলা উচিত ছিল, কারণ বলটা পিচটা টার্নিং ছিল। তারা যেভাবে তাড়াহুড়া করে খেলেছে আসলে খেলাটা আসলে এভাবে ঠিক হয়নি। শান্ত এখনও ফর্ম পাচ্ছে না, শান্তর আজকে উচিত ছিল ধরে খেলা। বা আমরা গতকালকেই বলছিলাম আসলে এই ম্যাচটা সুপার হিটের আগে শান্তর ফর্মে ফেরার জন্য একটা ম্যাচ, কিন্তু এই ম্যাচেও শান্ত আসলে ভালো করতে পারেননি। আমরা জানি যে লিটন দাসও একটা পুল করতে গিয়ে আউট হয়ে গেছেন, তারপর আসলে খুব একটা এগোতে পারেননি। শান্ত 4 রান করে আউট হয়ে গেছেন, লিটন দাস 10 রান। আর তানজিদ হাসান তামিম ইনিংসের প্রথম বলেই কটেন বল হয়েছেন, ডান দ্য উইকেটে এসে তিনি মারতে কেন এটা আসলে শুরু থেকে দরকার ছিল না। তারা আসলে আজকের ম্যাচটা তাদের অ্যাটাক করার একটা মানে হয়তো ব্যাটিং ডেপটা বোঝার জন্য বা ব্যাটিং স্ট্রাইকের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু পিচ কন্ডিশন বুঝে আপনাকে আসলে খেলাটা খেলতে হবে। কারণ আপনি একটু আর সবাই যদি টপ অর্ডারে সবাই যদি ভুল করতে থাকে তাহলে কিন্তু এই যে প্রেশারে পড়বেই। মানে এরকম একটা ম্যাচ দেখেন, ওই পাশে আবার নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কা খেলা চলছিল। শ্রীলঙ্কা যদিও 201 রানে টার্গেট দিয়েছিল, কিন্তু নেদারল্যান্ড কিন্তু খুব ভালো স্টার্ট করে ফেলেছিল। মানে 2 খেলার মধ্যে একটা বাংলা যদি বাই চান্স হেরে যেত, নেদারল্যান্ড যদি
তখন আবার ওখানে জিতে যেত। আপনি চিন্তা করেন যে এত ভালো সুযোগ থাকার পরেও কিন্তু আমরা নেদারল্যান্ডস কিন্তু ভালো শুরু করেছিল, শুরুতে রান খুব চাপে রেখেছিল শ্রীলঙ্কাকে, কিন্তু তারা এতটা কলাপস করার কারণে। আর আমরা তো আসলে আগে জিতে গেছি, আমাদের আর ওই ম্যাচটার দিকে তাকিয়ে থাকা দরকার ছিল না, কিন্তু নেদারল্যান্ডসও হয়তো বা বাংলাদেশের ম্যাচের এই ফলাফল জেনে গেছে, এই কারণে হয়তো পারফর্ম করতে। শ্রীলঙ্কাও কিন্তু ফার্স্ট ইনিংসের প্রথমে কিন্তু উইকেট হারাচ্ছিল তখন, এরপরে কিন্তু তারা খুব ভালো ভালো কামব্যাক করেছে। এই যে আমরা বলছিলাম যে আইসিসির থেকে যদি শ্রীলঙ্কাকে বলা হতো যে অস্ট্রেলিয়ার সাথে যেটা হয়েছে, যে ওরকম একটা, তাহলে নিষিদ্ধ হতো কিনা তাদের ক্যাপ্টেন। শ্রীলঙ্কা আবার এরকম করে কিছু করে বসে নাকি? না, সেটা হওয়ার সুযোগ দেয়নি বাংলাদেশের। বাংলাদেশ দেয়নি। আজকের ম্যাচে 17 রান করেছেন সাকিব আল হাসান, 22টা বল খেলেছেন, এটাই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। সুপার হিটার আগে এটা কি আমাদের জন্য কনসার্নের যে আমাদের মেইন ব্যাটাররা রান করতে পারছেন না, নেপালের বিপক্ষেও রান করতে পারলেন না? আসলে এখনো অ্যালার্মিং, মানে টপ অর্ডারটা পারফর্ম না করলে সাকিব। আমার আরেকটা অ্যালার্মিং জিনিস হচ্ছে তাহিদ হৃদয় কিন্তু পরপর 2 ম্যাচে ভালো করতে পারেনি, মানে ওনার ফর্মটা যদি হারায় যায় বা, তাহলে বড় টিমগুলোর সাথে আসলে খেলতে গেলে, কারণ আমাদের টানা খেলা রয়েছে, ইন্ডিয়ার সাথে খেলার পরের দিনই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ। সো আপনি টপ অর্ডার যদি এখন রিদম খুঁজে না পায়, আসলে বড় টিমগুলোর সাথে আমাদের আসলে খুব ধুঁকতে হবে, বা মানে রেজাল্টটা আসলে আমাদের পরে আসবে না। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দারুণ ফর্মে আছেন, টানা 3টা ম্যাচে ভালো করেছেন, আজকেও দুর্দান্ত শুরু পেয়েছিলেন, তবে সাকিব আল হাসানের সঙ্গে একটু ভুল বোঝাবুঝিতে। হ্যাঁ, এটাই বলছিলাম যে মানে এই টপ অর্ডার ব্যর্থ করার পরে এরপরে এই যে দেখেন এরকম কিন্তু সেট ব্যাটসম্যান মিস্টেকের কারণে আউট হতেই পারে। আজকেও কিন্তু মাহমুদুল্লাহ ভালো টাচে ছিলেন, কিন্তু সাকিব আল হাসানের সাথেই মানে একটা মানে সাকিবের সঙ্গে ভালো একটা জুটি করার কিন্তু সুযোগ ছিল, তো সেইখানে এরকম ভুল বোঝাতে আউট হয়ে গেলে তখন কিন্তু দল আসলে চাপে পড়ে যায়, তখন কিন্তু বিপদে আসলে মানে পড়ে। এটাই আসলে আমরা কিন্তু আসলে চাপেই পড়ে গিয়েছিলাম। শেষ দিকে আমরা রিশাদ হোসেনের ব্যাটে দারুণ একটা ছক্কাও মেরেছিলেন, আমরা দেখেছিলাম। উনি 7 বলে 13 রান করেছিলেন, দারুণ একটা কেমিও। এটার কারণে আসলে 100 রানের মতো একটা সংগ্রহ আমরা পেয়েছি। তাছাড়া তাসকিন আহমেদ শেষ দিকে নেমে দারুণ করেছেন, 15 বলে 12 রান। তার ব্যাটে ইনসাইডেজ আউটসাইডেজ হয়ে 2-1 4 হয়ে গেছে। এটার কারণে আসলে 100 পার হওয়ার পরে, মানে 100 পার হওয়ার কারণেই কি মনে হচ্ছিল যে বাংলাদেশের বোলাররা একটু কনফিডেন্স পেয়েছে? তা তো অবশ্যই, মনে করেন আপনি 100 নিচে না যদি আউট হয়ে যান, অলসো যান, তাহলে কিন্তু আপনার একটা মেন্টাল একটা থাকে, যে ব্লকেজ থাকে, যে এত রানে আমি আউট হয়ে গেছি, তখন কিন্তু আরও প্রেশার থাকে। আর এরকম 100 নিচে থাকলে এই যে একটা বড় পার্টনারশিপ হলেই কিন্তু আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন। সো 100 করার মানে ক্রেডিটটা হয়তো লোয়ার এন্ডেরও আমাদের দিতে হবে। আর রিশাদের তো মানে হাই ক্যাপাসিটি আছেই যে ছক্কা মারার বা ইয়া করার। আমি একটু জাকের আলীকে নিয়ে কথা বলতে চাই, উনি কিন্তু ফিনিশার হিসেবে আসলে দলে আছেন, কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সুযোগটা পেয়ে তিনি ফুল টস বলেও আসলে খেলতে পারেননি, আউট হয়ে গিয়েছিলেন। হচ্ছে ফ্রিলি খেলতে পারছেন না, আজকেও উনি হাত খুলে খেলেননি, বা উনি 26 বলে 12 রান করেছেন মনে হয়। হ্যাঁ, 26 বলে 12 রান করেছেন। সো মানে হাত খুলে উনি খেলছেন না, বা ওনার যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি অনুযায়ী উনি মনে হচ্ছে যে। তবে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কি মানে এই বার্তাটা না, আজকে হয়তো উইকেট পড়ে যাওয়ার ফলে তাকে বলে হয়েছিল ধরে খেলার জন্য, কিন্তু ন্যাচারাল খেলাটা না খেলতে পারলে আসলে মানে আমরা একটা সময় দেখছিলাম যে রিশাদ হোসেন আসলে নেপালের বলারদের উপর একটু চড়া হওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় হয়তো সেই বার্তাটা পেয়েছিলেন যে অল আউট অ্যাটাকে যাওয়ার। এটা যদি আরেকটু আগে আসতো আমাদের, আমরা জানি যে জাকের আলী বড় বড় শট খেলতে পারেন, তার মতো ব্যাটার আছেন, সাকিব আল হাসান উইকেটে থিতু ছিলেন, এই সময় আক্রমণ করাটা কি উচিত ছিল কিনা? এখন আসলে মানে আপনি রান যেহেতু উঠছে না, আপনার আক্রমণের মাইন্ডসেট এক সময় আসতেই পারে যে আক্রমণ করতে হবে বা ইয়া, কিন্তু আপনি যদি মানে ন্যাচারাল খেলাটা না খেলতে পারেন, তাহলে আসলে আপনি তখন পারবেন না যে যেই গোলে আপনি আগাচ্ছেন সেই গোল অনুযায়ী আপনি আসলে খেলতে পারবেন না। আর আমাদের তো মনে করেন যে এই পরের স্টেজগুলো আরও টাফ, এই আমাদের অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের সঙ্গে খেলতে হবে পরপর খেলা। সো আমাদের আসলে এই ল্যাকিংগুলা হচ্ছে এর মধ্যে আমাদের আসলে খুব বেশি গ্যাপও নেই, একদিন পর খেলা খুবই মানে পরপর 2 দিনও আমাদের ম্যাচ আছে। সো আমাদের যে ভুল ত্রুটি হয়েছে আজকের ম্যাচে সেগুলো দ্রুত আসলে কাটমিট করতে হবে, কারণ এত প্রেশার। আজকের ম্যাচটা আমরা ভাবছিলাম ইজিভাবে জিতবো, কিন্তু আসলে এই আজ টাফ খেলা কিন্তু হয়েছে। এখন বড় টিমগুলোর সাথে আসলে আমাদের ভালো পারফরমেন্স করতে হবে। টপ অর্ডার থেকে আমি বারবার বলছি যে টপ অর্ডার আমাদের পারফর্ম করতে হবে, আমাদের অন্য সমস্যাগুলো যে একটু কভার করছে। টপ অর্ডার যতদিন আসলে
সেই টপ অর্ডারে আমাদের ক্যাপ্টেন রয়েছেন, ক্যাপ্টেনকে ভালো না করলে আসলে টিম মোরালি ডাউন থাকে। আসলে কতদিন ঠিক রাখতে পারবে। আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে যে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান দুর্দান্ত একটা পারফরমেন্স আমাদের উপহার দিয়েছিলেন, এত রান এত উইকেট 500-600 রানের মতো করেছিলেন। তানজিম সাকিব কি আমাদের 19-এর সাকিব প্রতিচ্ছবি? সাকিব তো আসলে অলরাউন্ড, মানে তানজিম সাকিব অ্যাজ এ বলার, আমরা তো এটাই যাবো, এক এক সাকিব এবার পারছেন না, আরেক সাকিব যেন। আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আমাদের বোলাররা আসলে এত ভালো কোনো সময় করতে পারেননি। এবার আমরা যে একটা দারুণ একটা বোলিং লাইন আপনি খেলছি, তাসকিন, মুস্তাফিজ, আমাদের যে শরীফুল নেই মানে টিমে, বুঝতেই দিচ্ছে না তানজিম হাসান সাকিব সেটা বুঝতেই দিচ্ছেন না। আসলে বড় স্টেজে এরকম আসলে ওনার অ্যাগ্রেশনগুলো খেয়াল করবেন। আজকেও কিন্তু নেপালের ক্যাপ্টেনের সাথে উনি অ্যাগ্রেশনের একটা বোলিং করে অ্যাগ্রেসিভ ভাবে আগের ওটা পরের ওভারে এসে কিন্তু তারই উইকেট নিয়ে চারই উইকেট নিয়েছেন। সো মানে একটা পেসারের অন্যতম শক্তি হচ্ছে অ্যাগ্রেশন। সো এই অ্যাগ্রেশনটা সাকিবকে কিন্তু অন্য মর্যাদায় চলে যাবে। তাসকিনের মধ্যেও কিন্তু সেই জিনিসটা রয়েছে, শরীফুলের মধ্যেও রয়েছে। এই ইয়াং পেসাররা যদি যতদিন এরকম অ্যাগ্রেশন দেখিয়ে বোলিং করবে বা ইয়া করবে, তাদের আসলে আরও ভালো পারফরমেন্স আমরা দেখতে পারি। এইবার সাকিব আসলে যেরকম পারফরমেন্স করছে, 19-এর সাকিব পর্যন্ত আমরা না গেলাম, যে 19-এর সাকিবের তো ইনহিউম্যান পারফরমেন্স ছিল। এই সাকিব যেভাবে খেলছে, যেভাবে ইয়া করছে পাওয়ার প্লেতে, এইভাবে যদি বোলিং করে যায়, আমরা আসলে বড় বড় টিমকে আসলে হুমকির মুখে ফেলাবো। নেপালের ভক্তরা আমরা জানি যে প্রচণ্ড ক্রিকেট প্রেমী। তানজিম হাসান সাকিব তাদের অধিনায়কের দিকে আসলে তেড়ে গিয়েছিলেন। আমরা অনেক সময় আমাদের ক্রিকেটারদের সাথে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা যদি এরকম অ্যাগ্রেশন দেখান, আমরা আসলে তাদের আমরা খুবই ক্ষিপ্ত হয়ে যাই। তানজিম সাকিবও হয়তো এরকম একটা টার্গেটের শিকার হবেন। নেপালের সমর্থকরা দেখছি যে ম্যাচ শেষে দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে তানজিমকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আসলে ফ্যান বেস যদি মানে অ্যাগ্রেসিভ ঠিক আছে, কিন্তু অ্যাবিউজ করলে বা উল্টাপাল্টা কমেন্ট করলে আসলে তখন ফ্যান বেসটা আসলে ওই মর্যাদাটা পাবে না। আমরা এতদিন আসলে যেভাবে নেপালের ফ্যান বেসকে মর্যাদা দিচ্ছি, সো ওরা যেভাবে প্যাশনেটলি ইয়া করছে সেটা ঠিক আছে, কিন্তু অ্যাবিউসিভ কিছু আসলে করাটা ঠিক না। তবে এইটার একটা আবহ এই নেপালের ক্যাপ্টেনে আসলে তৈরি করে দিয়েছেন। তারা বলছিলেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে হারের ওই বদলাটা বাংলাদেশের বিপক্ষে নিতে চায়। আসলে বলছিলেন যে ওরা এত ভালো খেলেছে এই টুর্নামেন্টে, সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট মানে জিতা ম্যাচটা হেরেছে। সো তাদের একটা ক্ষুধা ছিলই যে এই ওয়ার্ল্ড কাপ থেকে একটা যদি উইন তারা নিয়ে যায় টেস্ট প্লে নেশনের এগেনস্টে, সেটা আসলে তাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা বিষয় হতো। সেই জন্যই আসলে তাদের অ্যাগ্রেশনটা রয়েছে। তারা বলছিলেন যে তারা একটা গর্বের জন্য আসলে খেলতে চান, অবশ্য সেই সুযোগটা বাংলাদেশ দেয় নাই। সেটাই মানে ওদের এই সুযোগটা দিলে আসলে বাংলাদেশে অনেক বড় বিপদ হয়ে যেত। বাংলাদেশের এই এত বড় বিপদ আসলে আমরা চাই না যে ওদের ক্রিকেট উঠুক, কিন্তু আমাদের ক্ষতি করে না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাংলাদেশ আবারও সুপার 8-এ ভারত এবং অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মুখোমুখি হবে। সেই সব ম্যাচ নিয়ে আবার আলোচনার জন্য আরেকদিন হাজির হবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ঈদ মোবারক।